হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের 2024-এর যে ডিস্ট্রিক্টগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা 18 নম্বর ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টের ম্যাথমেটিক্সের উপরে যে কোশ্চেনগুলো রয়েছে, যে সেটটি রয়েছে, তাদের মধ্যে আমরা আজকে শর্ট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি যে ভিডিওটা তৈরি করছি, আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2023। অর্থাৎ 2023 আমাদের জীবন থেকে বিদায় নিচ্ছে আজকে। তো সবাইকে 2024-এর আগাম শুভেচ্ছা। আশা রাখবো তোমাদের 2024-এর প্রত্যেকটা দিন ভালো কাটুক এবং তার পরবর্তী সময়গুলো যেন তোমাদের আনন্দে কাটুক, এই কামনা রাখছি। তো আজকে আমরা 2023-এর শেষ দিনে গণিতের উপরে পেজ নাম্বার 500 পেজ খুলবে তোমরা। সেখানে যে সেটটি রয়েছে সেই সেটগুলো নিয়ে আজকে, সেই সেটের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের বলবো স্কিপ করে দেখো না, বরং তোমরা স্পিড বাড়িয়ে নাও 1.25 অর 1.5। যদি স্লো বলছি আমি, কিন্তু স্কিপ করে দেখো না, তাতে কিন্তু অনেক ইনফরমেশন তোমরা মিস করে যাবে। প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলে দিচ্ছি। এর আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে 17 নম্বর ডিস্ট্রিক্ট অবধি কমপ্লিট করে দিয়েছি, তোমরা আমার প্লেলিস্টে গিয়ে দেখে নাও ভিডিওগুলো। সমস্ত প্রশ্ন কিন্তু আমি আলোচনা করে দিয়েছি, কেমন ভাবে এসছে কোশ্চেনগুলো। তো শুরু করব আজকের প্রথম প্রশ্ন। 1-এর দাগের প্রশ্ন দেখো, বলছে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ বলে দিয়েছে X টাকা হলে মূলধনের পরিমাণ কত? আমি জানি না মূলধনের পরিমাণ কত, ঠিক আছে? তাহলে 1-এর দাগের প্রশ্ন কি করব? তাহলে সরল সুদ বলেছে, তাই পি ধরবো আমি। আর কত বলে দিয়েছে বলো? আর বলেছে X% পি আর। টি বলে দিয়েছে কত? বছর। সময়ও এক্স বলে দিয়েছে এখানে বাই 100। এটার সমান বলে দিয়েছে আমাদের সুদ, অর্থাৎ এক্স টাকা। ঠিক? তার মানে দেখো, এখান থেকে আমি আসল বের করতে পারবো। তাহলে পি সমান কত পাবো? 100 গুণিতক এক্স বাই এক্স গুণিতক এক্স টাকা। তাহলে এক্স এক্স কেটে গেলে পড়ে থাকবে কত? 100 বাই এক্স টাকা হচ্ছে আমাদের আসল, যেটা বা মূলধনের পরিমাণ। তো অ্যান্সার হবে, দেখো অপশন সি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 100 বাই এক্স টাকা। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখো, 2-এর দাগ কি বলেছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ নট ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে এদের মধ্যে কোন শর্তটি, আরো রয়েছে দুটো, তো কোনটা এখানে হবে এটা বোঝাতে চেয়েছে। শর্ত কি দিয়ে দিয়েছে দেখো, বলছে বীজদ্বয় সমান হবে। ঠিক আছে? তাহলে বীজদ্বয় যখন সমান হয়, আমরা পড়েছিলাম বীজদ্বয় সমান হলে কি হয়, নিরূপক সমান কি করতে হয় আমাদের? শূন্য করতে হয়। নিরূপক শূন্য হলে কি হবে? বীজদ্বয় সমান হয়ে যাবে। নিরূপক মানে কি? নিরূপক হচ্ছে গিয়ে কি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা সমান শূন্য হবে। দেখো, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মুলাটাই দেওয়া রয়েছে, এ নট ইকুয়ালস টু 0 বলে। এবারে এ নট ইকুয়ালস টু 0 দিয়েছে কেন? এরও কারণ রয়েছে। কারণ এ যদি 0 হয়ে যায়, তাহলে দেখো এটা দ্বিঘাত সমীকরণ আর থাকবে না, কারণ এক্স স্কোয়ারের ভ্যালু কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাই এটা কিন্তু একঘাত সমীকরণ হয়ে যাবে, তাই অবশ্যই এ নট ইকুয়ালস টু 0 হতে হবে। এখান থেকে দেখো প্রত্যেকটা শর্ত যে অপশনগুলো রয়েছে, সি ইকুয়ালস টু, সি ইকুয়ালস টু, তাই না? এখানেও দেখো সি ইকুয়ালস টু, তার মানে আমি এখান থেকে যদি সি এর মানটা বের করে নিই, তাদের মধ্যেই অপশনগুলো চুজ করে নিব। ওকে? তার মানে দেখো 4ac, এটা কত হবে? বি স্কোয়ার। ঠিক আছে? তাহলে সি সমান কত লিখবো আমি? বি স্কোয়ার বাই 4a। তাহলে অপশন দেখো এখানে কত হবে? সি সমান বি স্কোয়ার বাই 4a। ওকে? তাহলে নেক্সট পেজে রয়েছে সি সমান বি স্কোয়ার বাই 4a, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। ওকে? নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 3, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 হলে সেন্টিমিটার হলে প্রান্তবিন্দুগুলির সমষ্টি কত হবে? দেখো, কর্ণের দৈর্ঘ্য ঘনকের যদি আমি প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ একক ধরে নিই,
ঠিক আছে, বা এ সেন্টিমিটার ধরে নিই আমি, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত হয়, √3 ইন্টু এ। আর এটা সমান শর্তানুসারে কত দিয়ে দিচ্ছে আমাকে, 5√3। ঠিক, তার মানে দেখো এ সমান কত লিখবো আমি, 5√3 বাই √3, √3 কেটে দাও, এ পাচ্ছি আমি কত, 5। তাহলে 5 সেন্টিমিটার হচ্ছে কি তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য। ঘনকের প্রান্তগুলির সমষ্টি বলেছে, ঠিক আছে না। তাহলে একটা ঘনকের প্রান্ত সংখ্যা কত হয়, প্রান্ত মানে যেটাকে এজ বলা হচ্ছে, তো এই প্রান্ত, কতগুলো প্রান্ত থাকে আম, ঘনকের, 12টি প্রান্ত থাকে। তাহলে প্রত্যেকটা প্রান্তের দৈর্ঘ্য যদি, বাহুর দৈর্ঘ্য মানে কি প্রান্তের দৈর্ঘ্য, যদি 5 সেন্টিমিটার করে হয়, তাহলে 12টা প্রান্তের দৈর্ঘ্য কত হবে, এখানে গুণ করব আমি, অবশ্যই কত গুণ করবো, 5 গুণ করে দিব। তাহলে পাচ্ছি কি 12×5 = 60, 60 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার করে যদি আমি প্রান্ত দেওয়া রয়েছে আমাকে, তাহলে অ্যান্সার হবে কি, সমষ্টি প্রান্তগুলির সমষ্টি 60 সেন্টিমিটার। তাহলে দেখো অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সি। নেক্সট কোশ্চেনে যাব, 4-এর দাগ দেখো, বলছে এবিসি ত্রিভুজ এবং পিকিউআর ত্রিভুজের এই শর্তটা দেওয়া রয়েছে, এদের মধ্যে কোনটা ঠিক হবে। ওকে, দেখো এখানে যে দুটো ত্রিভুজ দিয়েছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা কি করবে, যেভাবে ত্রিভুজটা দিয়েছে, দুটো ত্রিভুজ যেভাবে দিয়েছে সেইভাবে বাহুগুলোকে রাখার চেষ্টা করবে। ওকে, একদম ইজি প্রসেস তোমাদের আমি বলে দিচ্ছি, শর্ত দেখবে। ওকে, দেখো শর্তে রয়েছে কি এ বি বাই পি কিউ, তাহলে আমি যদি এখানে এ বি রাখি, তার মানে এ বি বাই কিউ আর দিয়েছে, তার মানে দেখো এখানে কিউ আর রাখবো। আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি, হয়েছে। এবারে দেখো বিসি, তাহলে এ বি সি এটা হবে বিসি বাই পি আর, ঠিক আছে। তাহলে বিসি নিচে, তাহলে এটাকে যদি আমি পি দিই, পি কিউ আর হয়ে গেল, তাহলে পি আর, এটাও নিচে রয়েছে, এটাও নিচে রয়েছে। আর সি এ মানে কোনটা, এইটা, এই দিকেরটা, এদিকে পি কিউ, পি কিউ দেখো এটা পি কিউ। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। দেখো এখানে এবারে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হয়ে গেছে, এই শর্তটা থাকলে কি হবে, এটা সদৃশ ত্রিভুজ হয়ে গেছে। তার মানে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, এই কোণটার সঙ্গে এই কোণ সমান হবে, এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। যদি এইভাবে তোমরা সেম ভাবে সাজাও, তখন কিন্তু বুঝতে পারবে এবং খুব ইজি হবে এতে। ওকে, তাহলে এর সঙ্গে কিউ সমান, তাহলে একটা শর্ত পাবো কি, এর সঙ্গে কিউ সমান শর্ত একটা পাবো, আর একটা কি পাবো, বি এর সঙ্গে আর সমান, আর একটা সির সঙ্গে পি সমান। ওকে, তাহলে দেখো এখানে ফার্স্টেই কোশ্চেনে রয়েছে, দেখো কোশ্চেন এর সঙ্গে কিউ সমান, তার মানে এইটাই হচ্ছে আমাদের এ অপশন ঠিক। এবারে পরের গুলো মিলিয়ে নি, এর সঙ্গে পি, এর সঙ্গে পি তো কখনোই সম্ভব নয়, কারণ এর সঙ্গে কিউ সমান। এর সঙ্গে আর কখনোই নয়, এর সঙ্গে কিউ সমান। বির সঙ্গে কিউও নয়, দেখো বির সঙ্গে আর সমান, তাই না। তার মানে এটাও কি হবে, আমাদের রং হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 5 করবো আমরা, 6, 7, x, 8, y এবং 14 সংখ্যাগুলির গড় 9 হলে এদের মধ্যে কোনটি কি হবে, শর্তগুলোর এই অপশনগুলোর মধ্যে কোনটি ঠিক হবে। আচ্ছা, 5-এর দাগ দেখো কি করছে, 6, 7, x, 8, y, 4। গড় কি হয়, দেখো গড় হয় কি, রাশিগুলোর কি করব আমি, যোগ করব, যতগুলো রাশি রয়েছে নাম্বার অফ রাশি দিয়ে আমরা ভাগ করব, সমান করব গড়। তাহলে আমি গড় সমান কি লিখতে পারি, এখানে আমি 6 + 7 + x + 8 + y + 14 বাই কত হবে, কতগুলো সংখ্যা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6। ওকে, বা দিয়ে কি লিখবো আমি এখানে, এদিকে গড়ের জায়গায় 9 লিখবো আমি, 9 সমান 7, 6, 13, 13 আর 3, 11, তাহলে হচ্ছে কত তোমার, 7, 6, 13, 21, 21 আর 14 যোগ করলে 35, তাই না। তার মানে 35 + x + y বাই 6, কোনাকুনি গুণ করব, তাহলে x + y + 35 সমান 9, 6, 54, বা x + y সমান কত পাচ্ছি, 54 - 35, 54 - 35 মানে কত, 9, 19, ঠিক আছে না। তার মানে x + y সমান কত পাচ্ছি আমি, 19 পাচ্ছি, 19। তাহলে এখানে দেখো কোনটা অপশন হবে, x + y সমান 19, এই অপশন, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, নেক্সট কোশ্চেন হচ্ছে ভিআই, বলছে যে √3 tan θ সমান যদি 1 হয়, থিটা এর মান কত হবে। তাহলে 6-এর দাগে দেখো, √3 tan θ সমান, সরি tan 3θ, √3 tan
3 থিটা সমান 1। ওকে, আচ্ছা এইখান থেকে আমি কি পাবো? tan 3 থিটা সমান কত? 1/√3, ঠিক। ওকে, বা tan 3 থিটা সমান tan 30 ডিগ্রি, কারণ tan 30 ডিগ্রি মানেই তো 1/√3, ঠিক না? এগুলো তো তোমাদের মুখস্থ রাখতে হবে। 3 থিটা সমান কত? 30 ডিগ্রি, বা থিটা সমান কত পাচ্ছি? 30/3 মানে 10 ডিগ্রি পাচ্ছি। তাহলে থিটা এর মান কত হচ্ছে? অপশান এ হবে এখানে সঠিক উত্তর, কারণ আমরা 10 ডিগ্রি থিটা পেয়েছি। তাহলে এ, অপশান এ হবে সঠিক উত্তর। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। শূন্যস্থান পূরণ করো। 5টা দেওয়া থাকবে এখানে, তোমাদের 6টা দেওয়া থাকবে, 5টা করতে হবে। বলছে দেখো, 1 বছরে আসল এবং সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? ঠিক আছে, দেখো 1 বছরে বলেছে আসল এবং সুদ আসলের অনুপাত, তাহলে আসল একের দাগ, আসল কত? যদি আমি 8x টাকা ধরে নিই, ওকে, তাহলে সুদ প্লাস আসল মানে p প্লাস i কত হবে? 9x টাকা, ঠিক। এবারে দেখো শুধু সুদ কত হবে? তাহলে সুদ প্লাস আসল থেকে আসল বাদ দিব আমি, 9x মাইনাস 8 করলে কত হবে? নিশ্চয়ই x টাকা হবে। এটা হবে কি? শুধুমাত্র সুদ, সরল সুদ হবে। আচ্ছা, এবারে আমাকে সময় কত বলে দিয়েছে? t সমান বলে দিয়েছে 1 বছর। ওকে, ঠিক না? আচ্ছা, সুদের হার আমি কত বের করব? তার মানে দেখো i সমান PRT/100, তার মানে i সমান যদি PRT/100 হয় আমি লিখতে পারি না i সমান PRT/100। এবারে i এর মান কত? x টাকা, ঠিক। তার মানে আমি লিখবো কত? x সমান p এর মান কত? 8x, r এর মান আমি বের করব, t কত? 1 বছর বাই 100, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বা দেখো 8x ইন্টু r সমান কত হবে? 100 ইন্টু x। ওকে, তাহলে r সমান কত হবে? 100 ইন্টু এক্স বাই 8x। এক্স কেটে দাও, 4 2 8, 4 25 100, বা r সমান পাচ্ছি আমি 25/2, ঠিক আছে। তাহলে 25/2 মানে কত হবে? দেখো 12.5। ওকে, তাহলে আর এর মান পাচ্ছি আমি কত? 12.5%, ঠিক আছে। তাহলে বার্ষিক সুদের হার কত হবে? 12.5%। 12 দিয়ে 24, হ্যাঁ ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 2। √2 প্লাস 9 এর অনুবন্ধীকরণই, অবশ্যই তোমরা এটা জানো, সবার নিশ্চয়ই এখন এই কোশ্চেন গুলো নিশ্চয়ই অসুবিধা হবে না। অনুবন্ধীকরণই সবসময় কি করবে? যেটা রুট ওভার থাকবে না সেটা প্লাস থাকলে মাইনাস করবে, মাইনাস থাকলে প্লাস করবে, আর যেটা মূলদ সংখ্যার আগে কোনো চিহ্ন থাকলে সেটা ওই রকমই রেখে দিবে, ওটা কিন্তু কোনো রকম ভাবে চেঞ্জ করবে না। তাহলে 2 এর দাগের অ্যান্সার হবে কত? √2 প্লাস 9, সরি মাইনাস √2 প্লাস 9। কেন? কারণ কি, √2 আগে প্লাস ছিল যেটা অমূলদ সংখ্যা, কিন্তু মূলদ সংখ্যার আগে কিন্তু আমি দেখো চিহ্ন চেঞ্জ করিনি, প্লাস প্লাসই রয়েছে, ঠিক না? শুধুমাত্র রুট ওভারের আগে আমি চিহ্ন চেঞ্জ করব। খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে একটা কোশ্চেন তো এই টাইপের আসবে, এবং ইজি কোশ্চেন সবাই করতে পারবে। তো এইগুলো যদি তোমরা ভুল করো তাহলে নাম্বার কোথা থেকে আসবে? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে দেখো 3-এর দাগ, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত ড্যাশ পাই r স্কয়ার বর্গ একক হবে? আচ্ছা, তাহলে নিরেট অর্ধগোলক বলে দিয়েছে তো আমাকে 3-এর দাগ, তাহলে নিরেট অর্ধগোলকের কি বলে দিয়েছে বলো? বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r, ব্যাসার্ধের দৈর্ঘ্য, ধরো আমি এটা ব্যাসার্ধ নিলাম, এটা বলে দিয়েছে আমাকে 2r একক। সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 3 পাই r স্কয়ার। তাহলে 3 পাই r স্কয়ার যদি হয় লিখবো কি 3 ইন্টু পাই ইন্টু r এর জায়গায় লিখবো 2r এর হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হবে? 3 ইন্টু পাই ইন্টু 4r স্কয়ার, কত হচ্ছে 4 3 12 পাই r স্কয়ার। ওকে, তার মানে দেখো এখানে দেওয়া রয়েছে আগে, তাহলে কত হবে? 12 হবে নিশ্চয়ই অ্যান্সার, কারণ 12 পাই আর স্কয়ার তো এমনিতে দেওয়া রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নাম্বার 4।
বলছে দুটি বৃত্ত পরস্পর এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক কি হবে? এটা কি হবে বলো? তির্যক হবে, তাই না? কেন? কারণ 4 দাগ বলেছে দেখো দুটো বৃত্ত রয়েছে তো এরকম স্পর্শ করেছে, ঠিক আছে, সরি, বলছে যে এ বিন্দুতে যে স্পর্শ করেছে এখানে, এর মধ্য দিয়ে যে সরলরেখাটা টানবো সেটাই স্পর্শকটা টানবো সেটা তির্যক হয়। আর যখন একই পার্শ্বে রাখবো তখন কি হবে, ওটা সরল সাধারণ স্পর্শ হয়ে যায়। তার মানে এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার কি হবে আমাকে? তির্যক, ঠিক না? তাহলে তির্যক সাধারণ স্পর্শক হবে। আর সোজাসুজি যদি থাকতো স্পর্শক বরাবর দুটো বিন্দুতে তখন কিন্তু সরল সাধারণ স্পর্শক হতো। নেক্সট কোশ্চেনে যাব আমরা, 5 দাগ। যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো, দেখো প্রত্যেকটা কি বলবো ডিস্ট্রিক্টে রয়েছে কেন্দ্রীয় প্রবণতার মাপক। কোশ্চেন নাম্বার 6, একটি সুষম ষড়ভুজে প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত? সুষম কি বলেছে? ষড়ভুজ বলেছে, ঠিক আছে। দেখো 6 দাগ, সুষম ষড়ভুজ, তাহলে এন বাহুর সংখ্যা কত? 6টা রয়েছে। প্রতিটি অন্তঃকোণ সূত্র কি ছিল? আবারও লিখে দিচ্ছি আমি, প্রতিটি অন্তঃকোণের মান, প্রতিটি অন্তঃকোণের মান কি হয় বলো? 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি বাই n, ঠিক আছে। এটা অবশ্যই তোমরা জানো এবং এটা মনেও রাখতে হবে। দেখো 2 n কত? 6, 6 - 2 মানে কত? 4 ইন্টু 90 ডিগ্রি বাই 6। দেখো 15 × 6 90, 15 × 8 120 ডিগ্রি। এবারে এটা কি বেরোলো? ষষ্ঠিক মান বেরোলো, তাহলে আমি কি মান বের করব? বৃত্তীয় মান বের করব। ওকে, তাহলে বৃত্তীয় মানের সূত্র কি যেটা থাকবে? π/180 কি করবে? গুণ করে দিবে, এখানে শূন্য কেটে দাও, 3 × 4 = 12, 3 × 6 = 18, 2 × 2 = 4, 2 × 3 = 6, তাহলে বৃত্তীয় মান পাচ্ছি আমি 2π/3। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কত পেলাম আমি? 2π/3। ওকে, এই কোশ্চেনগুলো কতবার করিয়েছি, যারা রেগুলার দেখছো তাদের কাছে তো এখন মনে হবে কিছুই নয় এই কোশ্চেনগুলো, আশা রাখছি আমি, কারণ প্রচুরবার করাচ্ছি এবং ডিটেলও প্রত্যেকবারই ডিটেল বলে দিচ্ছি তোমাদের, কিন্তু ভীষণভাবে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও এক্ষুনি, আর কেমন লাগছে কমেন্ট করে জানাও। তো সত্য মিথ্যা আমরা করব। দেখো বলছে একটি ব্যবসায় রাজু আসিফের মূলধন অনুপাত 5:4, রাজুর মোট লাভ 80 টাকা হলে মোট লাভের 80 টাকা পেলে আসিফ 100 টাকা পাবে, সত্য না মিথ্যা? দেখো এই কোশ্চেনে একটা খুব সহজভাবে আমি তোমাদের বলে দিচ্ছি ট্রিক, সত্য মিথ্যা বলেছো তাহলে 5:4 তো একজন রয়েছে এখানে রাজু, 4 হচ্ছে কি আসিফ। আচ্ছা দেখো 5 আর এদিকে এরকম অ্যারো টানবে, রাজু কত রয়েছে? দেখো 80 টাকা লাভ রয়েছে, তাহলে রাজুকে এখানে কত করব? 80 করব। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 80 হয়? 5-এর সঙ্গে গুণিতক কত করব আমি? গুণিতক 16 করলে কত হবে? 80 হবে। সেই রকম 4-এর সঙ্গে 16 গুণ করলে কত হবে? এখানে 64 হবে। তাহলে আসিফের নিশ্চয়ই লাভ হওয়া উচিত ছিল 64 টাকা। এর 80 টাকা হলে আসিফের 64 টাকা হতে হবে, কারণ তাদের অনুপাত 5:4 বলে দিয়েছে, কিন্তু এখানে অ্যান্সার দিয়েছে 80, 100 টাকা। তার মানে অ্যান্সার কি হবে? এখানে মিথ্যা হবে। তাহলে 1-এর দাগের অ্যান্সার হবে কি আমাদের? মিথ্যা। ওকে, 2-এর দাগের কোশ্চেন করব আমরা। y ভ্যারিজ এস 1/x হলে y/x কি অশূন্য ধ্রুবক হবে? দেখো y ভ্যারিজ এস 1/x, এখান থেকে আমরা কি লিখতে পারি? y সমান k ইন্টু বা k/x, k ইন্টু 1/x মানে k/x, ঠিক। এবারে এখান থেকে পাবো কি xy সমান k, বা দিয়ে মানে xy সমান অশূন্য ধ্রুবক পাবো। এখানে দেওয়া রয়েছে y/x, y/x কখনো অশূন্য ধ্রুবক আমি পেতে পারি না, তাহলে এটা অ্যান্সার হবে কি? মিথ্যা, কারণ এখানে k তো নট ইকুয়ালস টু 0 ছিল, ঠিক না? নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো একটি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র হয়, অবশ্যই তোমাদের কি রয়েছে? এটা একটা উপপাদ্য রয়েছে। আগের গুলোতে আমি কিন্তু এর পেজ নাম্বারও বলে দিয়েছিলাম। তো সবাইকে বলবো প্লিজ আগের ভিডিওগুলো একবার হলো শুধু স্পিড করে দেখে নাও, স্কিপ করবে না, স্পিড করে দেখে নাও। তোমাদের মাথার মধ্যে কিন্তু প্রত্যেকটা অঙ্ক গেঁথে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে এটা অ্যান্সার কি হবে? সত্য।
নেক্সট 4 একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সঙ্গে উচ্চতার সরল সমানুপাতি হবে যখন চোঙের ব্যাসার্ধ অপরিবর্তিত থাকবে। আচ্ছা, খুব ভালো অঙ্ক দিয়েছে। ঠিক আছে, তোমরা অবশ্যই এটাকে পজ করে একবার প্র্যাকটিস দেখে নাও। ঠিক আছে, পারো নাকি দেখো, যদি পেরে যাও তো খুব ভালো। ওকে, দেখো বলেছে কি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সঙ্গে উচ্চতা সরল সমানুপাতি হবে যখন চোঙের ব্যাসার্ধ অপরিবর্তিত থাকবে। আচ্ছা, দেখো কি বলছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে কি পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে না, দেখ খুব কনসেপচুয়াল জিনিস, এটাকে একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, তোমাদের একটা জিনিস তোমরা কি পড়েছো দেখো, কোনো সংখ্যা ধরো এক্স ওয়াই এর সঙ্গে কখন সরল সমানুপাতে থাকে বা কখন তারা সরল সমানুপাতি হয়। ঠিক আছে না, তার মানে কি এক্স সমান এখান থেকে কি লিখতে কে ইন্টু ওয়াই, এবং কেটা কি নট ইকুয়ালস টু জিরো, এবং এটার কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা থাকতো, তাই না? তাহলে কে এর মান 2 হতে পারে, 3 হতে পারে। ঠিক আছে, তার মানে একটা অপরিবর্তিত একটা সংখ্যা থাকবে, ধ্রুবক সংখ্যা থাকবে। কে হচ্ছে কি অশূন্য ধ্রুবক লিখি না আমরা, শূন্য হবে না, কিন্তু একটা ধ্রুবক সংখ্যা হবে কে এর মান। এখানে দেখো আয়তনকে যদি এইচ এর সঙ্গে আমি সমানুপাতি করাতে চাই, তার মানে মাঝখানে যে তার আগে এইচ এর সঙ্গে যেটা গুণ থাকবে সেটাকে নিশ্চয়ই মনে মনে কে এর মতো নিয়ে আসতে হবে, মানে কে নট ইকুয়াল টু জিরো দিলেই তো আমি এটাকে লিখতে পারি না আয়তন ভ্যারিজ এস এইচ, ইয়েস অর নো? কোশ্চেন অ্যান্সার কিন্তু হয়ে গেছে, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। দেখো এবারে পাই আর, পাই যে আর স্কোয়ার আমরা পেলাম, পাই তো ধ্রুবক সংখ্যা, তাই না? পাই 22-এর ধ্রুবক সংখ্যা, আর এর মান কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু যদি আর কে আমি অপরিবর্তিত রেখে দিই, মানে পরিবর্তন করব না, একটা নির্দিষ্ট মান বলে দিই 5, 2, 3, ঠিক আছে, ভেরিয়েবল রাখবো না, তাহলে ধ্রুবক সংখ্যা নিয়ে নিই, সেই কথাটা এখানে বলেছে, তখন কিন্তু এই পুরো পাই আর স্কোয়ারটা একটা কি হয়ে যাচ্ছে আমাদের ধ্রুবক হয়ে যাচ্ছে, এবং আর মানে কি রেডিয়াস, মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কখনো জিরো হতে পারে না, তাহলে নট আর তো নট ইকুয়ালস টু জিরো, আর নট ইকুয়ালস টু জিরো, পাইও তো নট ইকুয়ালস টু জিরো, তার মানে এই ধ্রুবক যেটা পাচ্ছি এটাও কি নট ইকুয়ালস টু জিরো। তার মানে আয়তনের সঙ্গে দেখো নট ইকুয়ালস টু জিরো ইন্টু এইচ পাচ্ছি, যেটা আমি এইখানে দেখিয়েছিলাম। তার মানে কি হবে, আয়তন উচ্চতার সঙ্গে সমানুপাতি, সরল সমানুপাতি হবে, অবশ্যই হবে, যদি কি থাকে চোঙের ব্যাসার্ধ যেটা বললাম অপরিবর্তিত থাকে, পরিবর্তন হলে কিন্তু হবে না, তখন কিন্তু আমি নির্দিষ্ট কে এর মান পাবো না, মানে এর মানটা আমি নির্দিষ্ট পাবো না। ওকে, তার মানে অ্যান্সার হচ্ছে কি এখানে সত্য। ওকে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখো 5 দাগ, বলছে যে 9, 10, এক্স ওয়াই, আচ্ছা 9, 10, এক্স ওয়াই, 8 এবং 11 সংখ্যাগুলি গড় 10 হলে এক্স প্লাস ওয়াই সমান 20 হবে। আচ্ছা হোক, ঠিক আছে, আমরা দেখে নিই একবার। দেখো তোমাদের আমি করছি এখানে 5 দাগ না, হ্যাঁ 5 দাগ এটা করবো আমরা 5। আচ্ছা তাহলে 9 প্লাস 10 প্লাস এক্স, এক্ষুনি এরকম অঙ্ক করলাম, দেখো কত সহজ সহজ অঙ্ক দিয়েছিল। বাই কতগুলো সংখ্যা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6টা, বাই 6 সমান 10, এটা যোগ করলে কত হবে, 9, 10, 19, 19 আর এটা 19, 38, 38 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 60, বা এক্স প্লাস ওয়াই সমান 60 মাইনাস 38, আর 2, 10, 3, 1, 4, 2, 6, 22 হচ্ছে। তার মানে কত হচ্ছে এখানে, এক্স প্লাস ওয়াই সমান আমি পাচ্ছি কিন্তু এখানে 22, কিন্তু এখানে কত বলেছে, এখানে বলেছে 20, তার মানে নিশ্চয়ই এটা কি হওয়া উচিত, 5 দাগে মিথ্যা হওয়া উচিত। ঠিক আছে না, তাহলে এটা অ্যান্সার হবে কি আমাদের মিথ্যা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, মিথ্যা হবে এটা 5 দাগ। এবারে আমরা আসছি 6 দাগ, সাইন থিটা সমান এক্স বাই ওয়াই হলে সর্বদা এক্স গ্রেটার দেন ওয়াই হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে করছি আমি 6 দাগ, বলছে সাইন থিটা সমান এক্স ওয়াই। আচ্ছা সাইন থিটা এর মান তোমরা কি জানো, তোমরা জানো যে 1-এর থেকে ছোট অথবা সমান, আর একটা কি -1-এর থেকে বড় অথবা সমান। ঠিক আছে না, তোমরা এটাই শিখেছো, সাইন থিটা এর মানটা কি 1-এর থেকে ছোট বা সমান, তাহলে সাইন থিটার জায়গায় যদি আমি এক্স বাই ওয়াই লিখে দিই, এটা সমান কি 1-এর থেকে ছোট বা সমান লিখতে পারি আমি। এখান থেকে পাচ্ছি এক্স লেস অর ইকুয়ালস টু ওয়াই,
তার মানে এক্সটা ছোট ওয়াইটা বড় হচ্ছে, কিন্তু এখানে দেখো এক্সটাকে বড় দিয়েছে, ঠিক না? তাহলে এটা অ্যান্সার কি হবে? মিথ্যা। তো আজকে দেখো 1 নম্বরের সমস্ত প্রশ্ন কমপ্লিট করে দিলাম, এটা পার্ট 1 হলো। ওকে, এই পার্ট 1 যেটা আমরা করলাম, এর পরের ভিডিওতে আমি পার্ট 2 অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো। যে সময়গুলো তোমরা ভালো করে কাটাও, তো 2024-এর আগাম শুভেচ্ছা রইল সবাইকে। সুন্দর করে কাটাও, কিন্তু পড়াশোনাটা মন দিয়ে করতে থাকো, তাতে কিন্তু তোমাদের এমনিতেই সময়গুলো ভালো করে কাটবে মন ভালো থাকলে, কারণ টেনশন থাকবে না। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পার্ট 2 নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। জয় হিন্দ।